পৃথিবী এগিয়ে চলছে দ্রুত গতিতে। গতকালের জন্য যেটি ছিল কেবলই সায়েন্স ফিকশন, আজ সেটি নিরেট বাস্তবতায় রূপ নিয়েছে। পৃথিবীর এই উন্নতি অগ্রগতির গল্প দ্বীপরাষ্ট্র সিঙ্গাপুরের সাথে বেশ মানানসই। আয়তনে সিঙ্গাপুর খুব ছোট একটি দেশ, তবে দেশটির প্রশাসন এই ক্ষুদ্র আয়তনকে পুরোপুরিভাবে কাজে লাগাতে দেশটির সমুদ্রসীমাকে খুব দ্রুত স্থলসীমায় রূপান্তরিত করে নিচ্ছে। উইকিপিডিয়ার তথ্যমতে, দেশটির প্রশাসন সমুদ্রতলের মাটি, পাহাড় পর্বত এবং অন্যান্য দেশ থেকে মাটি সংগ্রহ করে দেশটির স্থলভাগের আয়তন বৃদ্ধি করে চলেছে। 60-এর দশকে দেশটির স্থলভাগের আয়তন ছিল প্রায় 582 বর্গ কিলোমিটার। বর্তমানে তা বৃদ্ধি পেয়ে 699 বর্গ কিলোমিটারে পরিণত হয়েছে এবং 2033 সাল নাগাদ এর পরিমাণ আরও 100 কিলোমিটার বৃদ্ধি পাবে। অবশ্য স্থলভাগের পরিমাণ বাড়লেও সিঙ্গাপুরের 5.5 মিলিয়ন মানুষের জন্য এই জায়গাটুকু খুবই অপ্রতুল। তবে বাড়তি জনসংখ্যার এই বড় চ্যালেঞ্জ সিঙ্গাপুর সরকার বেশ সাফল্যের সাথেই মোকাবেলা করেছে। দেশটির হাউজিং ডেভেলপমেন্ট বোর্ড বা এইচডিবি এমন একটি আবাসন প্রকল্পের বাস্তবায়ন ঘটিয়েছে যা শুধু বর্তমান নয়, সুদূর ভবিষ্যতের বর্ধিত জনগোষ্ঠীর আবাসন সমস্যাও সফলভাবে মোকাবেলা করতে সক্ষম হবে। তাদের নির্মিত আবাসিক স্থাপনাগুলো টেকসই ও পরিবেশ বান্ধব। দেশটির 80% জনগণ এইচডিবি নির্মিত এসব সরকারি আবাসিক স্থাপনায় বসবাস করে। এই আবাসিক স্থাপনাগুলো সঠিক কম্পিউটার সিমুলেশনের উপর ভিত্তি করে এমনভাবে নির্মাণ এবং ডিজাইন করা হয়েছে যাতে প্রাণ জুড়ানো উপকূলীয় বায়ু দেশের সব জায়গায় সমানভাবে ছড়িয়ে যেতে পারে। পর্যাপ্ত কৃষি জমি না থাকায় সিঙ্গাপুরকে দেশটির মোট খাদ্যদ্রব্যের 93%ই আমদানি করতে হয়। অবশ্য ইতোমধ্যেই আমদানির এই পার্সেন্টেজ ধীরে ধীরে কমে যাওয়ার একটা স্পষ্ট আভাস পাওয়া যাচ্ছে। দেশটির কৃষি প্রযুক্তি এবং ফসল উৎপাদনকারী প্রতিষ্ঠান সাস্টেনিয়ার এগ্রিকালচারের হাত ধরে সেই প্রক্রিয়া সাফল্যের সাথেই শুরু হয়ে গিয়েছে। তাপমাত্রা, আর্দ্রতা ও আলো নিয়ন্ত্রিত কক্ষে সূর্যের আলো এবং মাটির কোনো রকম সংস্পর্শ ছাড়াই ফসল উৎপাদনে প্রতিষ্ঠানটি সফল হয়েছে। আর ইতিমধ্যেই এই প্রতিষ্ঠানটি তার উৎপাদিত ফল ও সবজি বাজারজাত করা শুরু করে দিয়েছে। সিঙ্গাপুরের এই বৈপ্লবিক অগ্রগতি শুধু ভূপৃষ্ঠের উপরেই সীমাবদ্ধ নয়। দেশটির প্রশাসন মাটির গভীরে আন্ডারগ্রাউন্ড টানেলের বিশাল জাল ছড়িয়ে দিয়েছে। সেসব টানেলে কেবল পানি, বিদ্যুৎ কিংবা টেলিকমিউনিকেশন লাইনেরই বিস্তৃতি নয়, বরং পথচারী পারাপার এবং যানবাহন যাতায়াতেরও অত্যাধুনিক সুব্যবস্থা রয়েছে। ভূগর্ভস্থ পানি উত্তোলন না করেই সিঙ্গাপুর সরকার দেশটির জনসাধারণের দৈনন্দিন চাহিদা মেটাতে 2 বিলিয়ন লিটার পানির যোগান দিয়ে থাকে। এই বিপুল পরিমাণ পানি আসে 2টি উৎস থেকে। দেশজুড়ে বিস্তৃত ওয়াটার রিজার্ভার পার্ক পুরো দেশের বৃষ্টির পানি সংরক্ষণ করে রাখে। পরবর্তীতে এই পানি পিউরিফাই করে সারা দেশে সরবরাহ করা হয়। তবে বোঝাই যাচ্ছে চাহিদার তুলনায় এই যোগান খুবই সামান্য। তাই দেশটিকে পানির দ্বিতীয় আরেকটি উৎসের সন্ধান করতে হয়েছে, যেখানে পানির ভাণ্ডার হবে অফুরন্ত। আর সেটি হলো সমুদ্রের পানি। সমুদ্রের পানির লবণাক্ততা দূর করে ফ্রেশ ওয়াটারে রূপান্তরিত করতে ব্যবহৃত হচ্ছে ওয়াটার ডিস্যালিনেশন পদ্ধতি। সিঙ্গাপুরের ইভোকুয়া ওয়াটার টেকনোলজি নামক প্রতিষ্ঠান উদ্ভাবন করেছে টুয়াস ডিস্যালিনেশন প্ল্যান্ট। এই ডিস্যালিনেশন প্ল্যান্ট লবণাক্ত পানি থেকে লবণকে আলাদা করে দেয়। প্ল্যান্টটির 2 প্রান্তে 2টি ইলেকট্রোড থাকে, এর একটি পজিটিভ, অন্যটি নেগেটিভ। লবণাক্ত বা সোডিয়াম ক্লোরাইডযুক্ত পানি যখন ইলেকট্রোড দুটির মধ্য দিয়ে যায়, তখন পজিটিভ চার্জযুক্ত সোডিয়াম আয়ন নেগেটিভ ইলেকট্রোডে এবং নেগেটিভ চার্জযুক্ত ক্লোরিন আয়ন পজিটিভ ইলেকট্রোডে জমা হয়। পানি থেকে লবণ পুরোপুরিভাবে পৃথক হওয়ার আগ পর্যন্ত এই প্রক্রিয়া চলতে থাকে। এভাবে সমুদ্রের লবণাক্ত পানি বিশুদ্ধ খাবার পানিতে পরিণত হয়। সিঙ্গাপুরে পণ্য পরিবহনের কাজে ড্রোনের ব্যবহার ইতোমধ্যেই শুরু হয়ে গিয়েছে।
এয়ারবাস হেলিকপ্টার্স প্রজেক্টের উদ্যোক্তা প্রতিষ্ঠান স্কাইওয়েজ এমন একটি ড্রোন উদ্ভাবন করতে সক্ষম হয়েছে যা সর্বোচ্চ 4 কেজি ওজনের পণ্য বহন করতে সক্ষম। ড্রোনটি প্রেরক স্টেশন থেকে প্রাপক স্টেশনে পৌঁছে পণ্য গ্রহণের জন্য প্রাপকের মেইল বক্সে একটি ইমেল সেন্ড করে, সাথে একটি পার্সোনালাইজড কোডও দেওয়া হয়। এই কোড ব্যবহার করে প্রাপক সহজেই নির্দিষ্ট স্টেশন থেকে পণ্যটি নিয়ে যেতে পারেন। এই পদ্ধতিতে পরিবহন ব্যয় এবং সময়ের সাশ্রয়ের পাশাপাশি পণ্য পরিবহনের নিরাপত্তাও বহুগুণে বৃদ্ধি পেয়েছে। সিঙ্গাপুরের জগদ্বিখ্যাত চিকিৎসা সেবায় নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে রোবট টেকনোলজি। সূক্ষ্ম চিকিৎসা পদ্ধতি নিডল টার্গেটিং সিস্টেমে রোবটের ব্যবহারে বড় সফলতা পাওয়া গিয়েছে। আশা করা যায় খুব দ্রুতই অপারেশন থিয়েটারে সার্জনের ভূমিকায় রোবটের উপস্থিতি দেখা যেতে পারে। কোনোরকম কেবল বা তারের সাহায্য ছাড়াই বিদ্যুৎ পরিবহন। অকল্পনীয় এই প্রজেক্টকে বাস্তবে রূপ দিয়েছে সিঙ্গাপুরের ইলেকট্রনিক্স প্রযুক্তি প্রতিষ্ঠান ট্রান্সফারফাই। এই প্রক্রিয়ায় বিদ্যুৎকে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে রূপান্তরিত করে এ ট্রান্সমিটার থেকে বি ট্রান্সমিটারে পাঠিয়ে বায়বীয় মাধ্যমে বিদ্যুৎ পরিবহন করা হয়। ধারণা করা হচ্ছে এই প্রযুক্তি বিদ্যুৎ সরবরাহের জন্য বৈদ্যুতিক কেবল টানানোর ঝুঁকি, শ্রম এবং খরচের হাত থেকে পৃথিবীকে অচিরেই মুক্তি দেবে। সিঙ্গাপুরের বয়স্ক নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষা এবং প্রয়োজনীয় পুষ্টি উপাদানের যোগানদানের বিষয়টি দেশটির সরকার অত্যন্ত গুরুত্বের সাথে গ্রহণ করেছে। হাতঘড়ির মতো দেখতে এই ডিভাইসটি দেহের বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণ করে দেহের প্রয়োজনীয় খাদ্য উপাদানের পরিমাণ নির্ধারণ করে। পরবর্তীতে এই নির্ধারিত পরিমাণের উপর ভিত্তি করে একটি কম্পিউটার অটোমেটেড মেশিন বিভিন্ন জ্যামিতিক প্যাটার্নে পুষ্টি উপাদানগুলো ছড়িয়ে দেয়। আর এইসব জ্যামিতিক প্যাটার্নই দেশটির সিনিয়র সিটিজেনদের স্বাস্থ্য সুরক্ষার প্রধান নিয়ামক হিসাবে কাজ করে। দেশটির শিক্ষা ব্যবস্থা অত্যন্ত যুগোপযোগী। শিক্ষার মাধ্যম ইংরেজি ভাষা হওয়ায় পশ্চিমা উন্নত বিশ্বের তথ্য প্রযুক্তির সাথে দেশটি সহজেই যোগসূত্র তৈরি করতে পেরেছে। শিশু শিক্ষার ক্ষেত্রে দেশটি গৎবাধা পাঠ্যবই আর মুখস্থের বেড়াজালে আটকে না থেকে শিশুদের কাছে প্রযুক্তিকে শিক্ষার মাধ্যম হিসেবে তুলে ধরেছে। শিশুদেরকে প্রযুক্তির সাথে পরিচয় করিয়ে দিচ্ছে এটাকে জটিলভাবে উপস্থাপন করা ছাড়াই। শিশুরা সেই শিক্ষাকে আনন্দের সাথেই গ্রহণ করেছে। নাগরিকদের অ্যাডভেঞ্চার এবং প্রাকৃতিক পরিবেশের বায়োডাইভার্সিটির কথা মাথায় রেখেই সিঙ্গাপুর প্রশাসন দেশটির একটি সুনির্দিষ্ট এলাকাকে বনভূমি হিসেবে গড়ে তুলেছে। সেই বনে মালয় অঞ্চলের উল্লেখযোগ্য সকল প্রাণীরই সরব উপস্থিতি লক্ষ্য করা যায়। এছাড়া পৃথিবীর প্রথম ও একমাত্র নাইট সাফারি পার্কের অবস্থান সিঙ্গাপুরে। নাইট সাফারিতে গভীর রাতে বনের নানান পশু-পাখিদের মধ্য দিয়ে ট্রামে করে পর্যটকরা বিচরণ করতে পারেন। সিঙ্গাপুরের এই অভাবনীয় উন্নতি অগ্রগতির ভিত্তিমূলে রয়েছে দেশটির শক্তিশালী অর্থনীতি এবং নীতি নির্ধারকদের সুষ্ঠু ও পরিকল্পিত পদক্ষেপ। দেশটির অর্থনীতি শিপ রিপেয়ারিং ইন্ডাস্ট্রি বা জাহাজ ভাঙা শিল্পের উপরে বহুলাংশে নির্ভরশীল। জাহাজ ভাঙা বা মেরামত করার কাজে বিশ্বের বড় বড় জাহাজ কোম্পানিগুলো সিঙ্গাপুরের শিপ রিপেয়ারিং ইন্ডাস্ট্রিগুলোর উপরেই নির্ভর করে থাকে। এছাড়া বিশ্বের বহু দেশের জাহাজ সিঙ্গাপুরের সমুদ্রবন্দর ব্যবহার করে। এ থেকে দেশটির সরকার প্রচুর পরিমাণে ট্যাক্স আদায় করে। অন্যদিকে পর্যটন খাত, আবাসন খাত, পরিবহন খাত, এমনকি শপিং মল এবং বিনোদন পার্কগুলোও পুরোপুরি সরকারি মালিকানায় থাকায় দেশটির অর্থনীতি অত্যন্ত শক্তিশালী এবং স্থিতিশীল। আয়তনে ঢাকা জেলার চেয়েও ছোট এই দেশটি ব্রিটিশ শাসনের পর মালয়েশিয়া থেকে পৃথক হয়ে মাত্র এক জেনারেশনের মধ্যেই একটি অনুন্নত রাষ্ট্র থেকে উন্নত রাষ্ট্রে পরিণত হয়। এই সফল অগ্রযাত্রায় নেতৃত্ব দেন দেশটির প্রথম প্রধানমন্ত্রী লি কুয়ান ইউ 1965 থেকে 1990।
এই দীর্ঘ 25 বছর তিনি দেশটির সর্বোচ্চ নির্বাহী পদে অধিষ্ঠিত ছিলেন। অবশ্য 1959 সালে মালয়েশিয়ার সাথে যুক্ত থাকা অবস্থায় তিনি এই অঞ্চলের প্রধান নির্বাচিত হয়েছিলেন। সেই হিসেবে তার ক্ষমতার মেয়াদকাল 31 বছর হিসেবেও ধরে নেওয়া যায়। লি কুয়ান ইউয়ের রাজনৈতিক দল পিপলস অ্যাকশন পার্টি। দেশটির অর্ধশতাব্দীর ইতিহাসে পিপলস অ্যাকশন পার্টি ছাড়া আর কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসতে পারেনি এবং আজ পর্যন্ত অর্থাৎ 1965 থেকে 2020 সাল পর্যন্ত দেশটিতে মাত্র 3 জন ব্যক্তি প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন। তবে এই ব্যাপারটি দেশটির জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে কোনোই ব্যাঘাত ঘটায়নি, বরং জনগণের আশা-আকাঙ্ক্ষাকে নতুন মাত্রা দিতে সহায়তা করেছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের মতে সিঙ্গাপুর কয়েক দশক ধরেই এশিয়ার সবচেয়ে দুর্নীতিমুক্ত দেশ। এ দেশের আইন-কানুন অত্যন্ত কঠোর। এখানে বেত্রাঘাত থেকে শুরু করে মৃত্যুদণ্ড পর্যন্ত সকল শাস্তিরই বিধান রয়েছে। দেশটিতে আত্মহত্যাকে গুরুতর অপরাধ হিসেবে বিবেচনা করা হয়। কেউ আত্মহত্যার চেষ্টা করে ব্যর্থ হলে তাকে যাবজ্জীবন সাজা ভোগ করতে হতে পারে। দেশটিতে রাত 10টার পর একসাথে দুজনের বেশি বের হওয়া নিষিদ্ধ। এমনকি সেখানে চুইংগাম খাওয়াও সম্পূর্ণ নিষিদ্ধ। প্রকাশ্যে কেউ চুইংগাম খেলে তাকে 1000 সিঙ্গাপুরিয়ান ডলার জরিমানা গুনতে হয়। একই পরিমাণ জরিমানা গুনতে হয় ধূমপান করলেও। দেশটির প্রশাসন আইন প্রয়োগের বেলায় কোনোই শিথিলতা দেখায় না।